ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ফুটবলের অনেক খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। লজ্জার হার হলো মোহনবাগানের। এছাড়া কিন্তু আগামীকাল ইস্টবেঙ্গল মহিলা দল কন্যাশ্রী কাপ সেমিফাইনাল খেলতে নামছে সারদান সমিতির সাথে, সেই নিয়ে তো কথা হবে। ভারতীয় ফুটবল নিয়ে কথা হবে, বাংলার ফুটবল নিয়ে কথা হবে এবং অবশ্যই দল বদলের খবর ইস্টবেঙ্গলকে নিয়ে। তো সব খবর তোমরা জানবে। তার আগে বলবো, রোজ যেটা বলি, আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমেই আসি মোহনবাগান সুপার জায়ান্টের খবরে। এফএ পরিচালিত অনূর্ধ্ব-15 জাতীয় লিগে কিন্তু আজ জিআরডি কমপ্লেক্স টাটাতে মোহনবাগান সুপার জায়ান্টকে কিন্তু 10-1 গোলে পরাজিত করলো বেঙ্গালুরু এফসি। বলা যায় এক পেশে ম্যাচে বেঙ্গালুরু এফসি খেলার প্রথম অর্ধে 7 গোলে এগিয়ে যায়, দ্বিতীয়ার্ধে আরও 3টি গোল করে এবং 10-1 গোলে জয়লাভ করে বেঙ্গালুরু এফসি। 10 গোল খাওয়াটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কাছে একটা লজ্জাজনক হারই বলা যায়। ওদিকে আগামীকাল বেলা 3:15 কিন্তু ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল মহিলা দল কন্যাশ্রী কাপের সেমিফাইনাল খেলতে নামছে সারদান সমিতির সাথে। সারদান সমিতি কিন্তু এই মরশুমে কন্যাশ্রী কাপে খুব ভালো খেলে তারা সেমিফাইনাল উঠেছে। অন্যদিকে ইস্টবেঙ্গলও কিন্তু একটানা একটি ম্যাচ ছাড়া সব ম্যাচ জিতে কিন্তু তারা কন্যাশ্রী কাপের সেমিফাইনালে উঠেছে। গ্রুপ লিগের একটি ম্যাচে কালীঘাটের কাছে কিন্তু তারা হেরে গেছিল 2-0 গোলে। তাছাড়া বাকি সব ম্যাচ কিন্তু তারা জিতে সেমিফাইনালে উঠেছে। তো আগামীকাল কিন্তু ইস্টবেঙ্গল মাঠে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার কিন্তু অপেক্ষায় রইলাম আমরা, কেননা সারদান সমিতিও খুব ভালো টিম আর ইস্টবেঙ্গল মহিলা দল তো আই লিগ জিতেছে। আই লিগ জেতার পর একাধিক বাইরের রাজ্যের ফুটবলারকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ঘরোয়া মেয়ে এবং কয়েকজন বাইরের রাজ্যের ফুটবলার নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল দল খেলছে। তো আশা করা যায় আগামীকালের ম্যাচ কিন্তু খুব হাড্ডাহাড্ডি একটা ম্যাচ সবাই দেখতে চলেছে। আসা যাক একটু উয়েফা ইউরোপা লিগের খবর। আর উয়েফা ইউরোপা লিগে কিন্তু 17 বছর বাদে সাপমোচন হলো টটেনহ্যাম হটস্পারে। 17 বছর বাদে তারা কিন্তু কোনো ট্রফি জিতল। গতকাল ফাইনালে তারা 1-0 গোলে হারিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচের 42 মিনিটে একমাত্র গোলটি কিন্তু টটেনহ্যাম হটস্পারের পক্ষে করেন জনসন। এবারে চলে আসি একটু বাংলার ফুটবলের খবরে। বাংলার ফুটবল বাঁচাতে হলে বাঙালি ফুটবলার চাই, এই নিয়ে কিন্তু চারিদিকে একটা রব উঠেছে। আমি এই নিয়ে ভিডিও আগে পোস্ট করেছি আমার ইউটিউব চ্যানেলে। প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ বিশ্বাস বাংলা দলে গোলকিপার কোচও ছিলেন, তারও কিন্তু কিছু কথা, তারও ভিডিও কিন্তু আমি আপলোড করেছি বাঙালি ফুটবলার কেন দরকার সেই নিয়ে। আর এই মুহূর্তে কিন্তু বাংলা ফুটবলকে বাঁচাতে গেলে কলকাতা লিগে বাঙালি ফুটবলারের দরকার আছে। হ্যাঁ, দরকার আছে, কেননা কলকাতা ফুটবলটা কোনো ধর্মশালা নয় যে কেউ আসবে বাইরে থেকে এসে খেলে যাবে আর বাঙালি ফুটবলাররা সুযোগ পাবে না, এটা হতে পারে না। বাঙালি ফুটবলারদেরকে বেশি করে সুযোগ দিতে হবে, 5 জন নয় 7 থেকে 9 জনকে প্রথম দলে রাখতে হবে। এটা কিন্তু প্রতিটা বাঙালি ফুটবল প্রেমীর এই মুহূর্তে ডিমান্ড। হবেই না বা কেন? বাইরের লিগগুলো দেখুন, গুজরাটে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, সেখানে গুজরাটি ফুটবলার 7 জন রাখা বাধ্যতামূলক। নর্থ ইস্টে যে লিগগুলো হয়, মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সব জায়গায় তাদের লোকাল ছেলেদেরকে রাখাটা বাধ্যতামূলক। ওখানে দেখবেন না কোনো পশ্চিমবঙ্গ থেকে কোনো ফুটবলার খেলছে, কেরালা থেকে কোনো ফুটবলার খেলছে, গোয়া থেকে কোনো ফুটবলার খেলছে, মহারাষ্ট্র থেকে কোনো ফুটবলার খেলছে, কেননা তারা তাদের ফুটবলারদেরকে প্রাধান্য দিচ্ছে। মেঘালয়তে কোচিং করাতে গেছিলো, এর আগের দিনও আমি বলেছি, আমি আরও একবার বলছি, আমাদের কলকাতার স্বনামধন্য কোচ প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য, তাকে কোচিং করতে দেওয়া হয়নি, তাকে ওখান থেকে বার করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সে বাইরের স্টেট থেকে কোচিং করাতে গেছিলো দেখে তিনি সেখান থেকে চলে এসেছেন। মানে বুঝতে পারছো, তাদের লোকাল কোচেদের, লোকাল ফুটবলারদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর আমরা কেন দেব না? আমাদের স্টেটটা তো ধর্মশালা না। আমাদের বাঙালি ফুটবলাররা আগে সুযোগ পাবে, তারপরে বহিরাজ্যের ফুটবলাররা সুযোগ পাবে। তো আমাদের ফুটবলারদের সুযোগের জন্য কম করে 7 থেকে 9 জন ফুটবলার করা উচিত, যারা প্রথম দলে থাকবে কলকাতা ফুটবল লিগে। আমাদের লিগে নর্থ ইস্ট থেকে একচেটিয়া ফুটবলার আসছে, খেলছে, পয়সা কামাচ্ছে, চলে যাচ্ছে। আমাদের ছেলেরা পয়সা পাচ্ছে না, তারা ক্ষেপের মাঠকে ব্যবহার করছে। আজকে ক্ষেপের মাঠে একাধিক ভালো ফুটবলার খেলছে, প্রচুর ভালো ফুটবলার আছে যারা শুধুমাত্র কলকাতা লিগ থেকে পয়সা পাচ্ছে না, বা কলকাতা লিগের এখন যেভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে
ফার্স্ট ডিভিশন আর প্রিমিয়ার লিগ ছাড়া বাকিগুলো বয়স ভিত্তিক ডিভিশন করে দিচ্ছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশন। একটা ছেলে সেকেন্ড ডিভিশন খেলার পর যখন তার বয়স বেড়ে যাচ্ছে, তখন সে যখন ফার্স্ট ডিভিশনে আসছে, ফার্স্ট ডিভিশনে তখন এক গাদা প্লেয়ার হয়ে যাচ্ছে। সেকেন্ড ডিভিশনের সব প্লেয়াররা ফার্স্ট ডিভিশন ট্রাই করছে, ফার্স্ট ডিভিশনে যারা ছিল তারা আছে প্রিমিয়ার লিগে। তো একটা দলে তারা সুযোগ পাচ্ছে না, হারিয়ে যাচ্ছে। তাদের যখনই 20 বছর বয়স হয়ে যাচ্ছে, 19-20, তখন তারা ফার্স্ট ডিভিশনে গেলে সেভাবে সুযোগ পাচ্ছে না। প্রচুর ফুটবলার এই বয়সের কারণে হারিয়ে যাচ্ছে, যারা ক্লাব পাচ্ছে না। তারা কি করবে? তারা ক্ষেপের মাঠটাকে বেছে নিচ্ছে। তো সেই কারণে বলছি, যখন লিগ হবে বাঙালি ফুটবলারদেরকে প্রাধান্য দেওয়া হোক প্রিমিয়ার লিগে, বেশি করে বাড়ানো। কিছু ক্লাব আমি জানি, কিছু ক্লাব আছে যারা নর্থ ইস্ট প্রীতি, তারা নর্থ ইস্ট থেকে প্লেয়ার নিয়ে এসে টিম করে, কিন্তু কলকাতা লিগে কোনোদিনও তারা সাফল্য পায় না। কিন্তু তবুও নর্থ ইস্ট থেকে প্লেয়ার আনবে, অন্য রাজ্য থেকে প্লেয়ার আনবে। আর সেই ক্লাবগুলোই কিন্তু যখন মিটিং হয় বাঙালি ফুটবলার বাড়ানোর ব্যাপারে, সেই ক্লাবগুলোই কিন্তু অবজেকশন করে। আজকে সময় এসেছে, কোন ক্লাবগুলো অবজেকশন করছে তাদের নাম প্রকাশ করা হোক, আইএফএ থেকে সেই ক্লাবগুলোর নাম প্রকাশ করা হোক। আর যেই সব মানুষ বা যেই সব অফিসিয়াল আইএফএতে বসে আছে বা ক্লাবগুলো থেকে প্রতিনিধিত্ব করছে, যারা এই লিগে বেশি বাঙালি ফুটবলার খেলানোর বিরুদ্ধে কথা বলছে, তাদের নামও প্রকাশ করা হোক। তারা কিন্তু বাংলা বিরোধী কাজ করছে, বাঙালি ফুটবলারদের বিরোধিতায় কাজ করছে। বাঙালি ফুটবলারদেরকে বেশি করে সুযোগ দেওয়া হোক, যাতে আগামী দিনে বাংলা ফুটবলে আরও বাঙালি ফুটবলার উঠে আসে, বাঙালি ফুটবলারদের একটা জোয়ার চলে, যাতে বাংলা থেকে বাঙালির ফুটবলটা হারিয়ে না যায়। সেই দিকটা কিন্তু লক্ষ্য করতে হবে। যারা বাংলার ফুটবলারকে আটকানোর চেষ্টা করছে বা বাংলা ফুটবলারদেরকে আটকানোর চেষ্টা করছে বাঙালি হয়ে, তাদেরকে বলবো বাংলা ফুটবলের শত্রু। তো বুঝতেই পারলে, তোমাদেরকে বললাম যে বাংলা ফুটবলে কেন বাঙালি ফুটবলার দরকার। আর এবার আসি একটুখানি ট্রান্সফার নিউজের খবরে আর ভারতীয় ফুটবলের খবরে। প্রথমে ভারতীয় ফুটবল নিয়ে যদি একটু কথা বলি, ভারতীয় ফুটবল দল আগামী 26শে মে কিন্তু রাজারহাটে একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে থাইল্যান্ডের সাথে ম্যাচ খেলতে যাওয়ার আগে। আর সেই 26শে মে কিন্তু খেলছে বাংলা ফুটবল দলের বিরুদ্ধে, যেই সন্তুষ্ট বিজয়ী বাংলা দল, সেই দলের বিরুদ্ধে কিন্তু 26শে মে একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে ভারতের জাতীয় ফুটবল দল। এবার চলে আসি ট্রান্সফার নিউজের খবর। ট্রান্সফার নিউজের প্রথম খবর হলো জাভি হার্নান্ডেজ, জামশেদপুরের ফুটবলার। এই ফুটবলারটিকে শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড একটি ভালো অফার দিয়েছে এবং সম্ভবত জাভি হার্নান্ডেজ আসন্ন মরশুমে সই করতে চলেছেন নর্থ ইস্ট ইউনাইটেডে। এবারে আসি একটু নিখিল প্রভুকে নিয়ে। নিখিল প্রভুকে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, ইস্ট বেঙ্গলের সাথে তার একটা লিঙ্ক আপ জড়িয়েছে। তো এরকম এই মুহূর্তে কিন্তু শোনা যাচ্ছে নিখিল প্রভুকে অফার করেছে কেরালা ব্লাস্টার্স। কেরালা ব্লাস্টার্স নিখিল প্রভুকে অফার করেছে। নিখিল প্রভুর সাথে এখনও পাঞ্জাব এফসির আরও একটা মরশুমের চুক্তি আছে, কিন্তু নিখিল প্রভু নাকি নিজেই রিফিউজ করে দিয়েছে কেরালা ব্লাস্টার্সের অফারটিকে, এটি কিন্তু শোনা যাচ্ছে। তো এখন দেখা যায় আগামী দিনে নিখিল প্রভু কী করে বা পাঞ্জাব এফসি কী করে, তাকে ছাড়ে কি না। তবে এই মুহূর্তের খবর পাঞ্জাব এফসি কিন্তু তাকে খুব একটা ছাড়ার ব্যাপারে আগ্রহী নয়। এবারে আসি একটু নোয়া সাদুইয়ের ব্যাপারে। নোয়া সাদুই মাঝখানে ইস্ট বেঙ্গলের সাথে নাম জড়িয়েছিল, কিন্তু এই মুহূর্তে নোয়া সাদুইয়ের সাথে ইস্ট বেঙ্গলের কোনো লিঙ্ক আপ নেই। আর শোনা যাচ্ছে নোয়া সাদুইকে নাকি অফার করেছে ওড়িশা এফসি। ওড়িশা এফসি নাকি নোয়া সাদুইকে নেওয়ার ব্যাপারে অনেকটাই আগ্রহী বা যথেষ্ট আগ্রহী বলা যায়। তো নোয়া সাদুইয়ের সাথে কথাবার্তা চালাচ্ছে। অন্যদিকে ডেভিড কাটালা কোচ হয়ে এসছেন, জানো তোমরা, কেরালা ব্লাস্টার্সে। তারপর থেকে কিন্তু নোয়া সাদুইকে তিনি তার দলে রাখার ব্যাপারে অতটা আগ্রহী না, কেননা তার যে ফুটবল দর্শন আছে সেই ফুটবল দর্শনের সাথে নাকি নোয়া সাদুই ম্যাচ করে না। নোয়া সাদুইকে সেল করার ব্যাপারে যথেষ্ট আগ্রহী কেরালা ব্লাস্টার্স। তো এখন দেখার যে আগামী দিনে নোয়া সাদুই উড়িষ্যা এফসিতে সই করে কি না। আর এবার আসি ইস্ট বেঙ্গলের খবরে। ইস্ট বেঙ্গলের খবরে কিন্তু প্রথমেই তোমাদেরকে বলি যে ইস্ট বেঙ্গল কিন্তু 3 জন ডিফেন্ডারকে ছাড়তে চলেছে। হ্যাঁ, এই 3 জন ডিফেন্ডার হলো প্রভাত লাকড়া, রাকিব এবং নিশু কুমার। কোচের লিস্টে কিন্তু এই 3 ফুটবলারের নাম নেই। অনেকে চুন্নুঙ্গা নিয়ে বলছিলে, হ্যাঁ চুন্নুঙ্গাকে কিন্তু ইস্ট বেঙ্গল রেখে দিচ্ছে, তাকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই, কেননা চুন্নুঙ্গাকে লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক এই দুটো পজিশনে ব্যবহার করতে পারছে কোচ, সেই কারণে কোচ কিন্তু চুন্নুঙ্গাকে রাখতে চাইছে। অন্যদিকে কোচেরই ফেভারিট আরেক ফুটবলার নন্দকুমারকে কিন্তু এই মুহূর্তে রাখার ব্যাপারে কিন্তু আগ্রহী না। আমরা জানতাম যে কোচের ফেভারিট ফুটবলার নন্দকুমারকে কোচ রাইট ব্যাকেও খেলিয়েছে, উইংয়ে তো খেলেই নন্দকুমার। তো সেই নন্দকুমারকেও নাকি ছেড়ে দিতে পারে ইস্ট বেঙ্গল, এরকম কিন্তু শোনা যাচ্ছে। এবং সেই সাথে এই 3 ডিফেন্ডার
আর এই 3 ডিফেন্ডারের পরিবর্তন হিসাবে যেই 2 ফুটবলারকে কোচ চাইছে ইস্টবেঙ্গলের অস্কার বুজো, তারা হলো অভিষেক সিং এবং রাহুল ভেকে। রাহুল ভেকের সাথে এই মুহূর্তে কথাবার্তা পজিটিভলি এগাচ্ছে, কিন্তু এখনও কিন্তু ইজি নয় রাহুল ভেকেকে দলে নেওয়ার ব্যাপারে। কেন রাহুল ভেকের একটা ট্রান্সফার ফির ব্যাপার আছে, সেইটা নিয়ে কিন্তু কথাবার্তা চলছে বেঙ্গালুরুর সাথে। বেঙ্গালুরু শুধু ট্রান্সফার ফি না, তার সাথে একটা প্লেয়ারের এক্সচেঞ্জের ব্যাপারেও কথাবার্তা বলছে, আর যে ইস্টবেঙ্গলের থেকে যদি একটা ভালো প্লেয়ার পাওয়া যায়। অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু 2 রকমেরই কথাবার্তাও চালাচ্ছে, যে ট্রান্সফার ফি উইথ প্লেয়ার ট্রান্সফার, তাছাড়া শুধু ট্রান্সফার ফি, এই দুটো ব্যাপারেও কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। আর অন্যদিকে কিন্তু রাহুল বেকে ইস্টবেঙ্গলে এলে আর অভিষেক সিং এলে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনটা কিন্তু দাঁড়িয়ে যাবে। অভিষেক সিং দুটো সাইড ব্যাকই খেলতে পারে, রাহুল বেকের সেন্টার ব্যাক ছাড়া রাইট ব্যাকও খেলতে পারে। কেননা মূলত রাহুল বেকের রাইট ব্যাকেরই ফুটবলার ছিল এবং ইস্টবেঙ্গলে যখন খেলেছেন এর আগে তিনি কিন্তু রাইট ব্যাকে খেলতেন। বয়সটা একটু বেড়েছে, 34 বছর হয়েছে, কিন্তু তাকে রাইট ব্যাক সেন্টার ব্যাক দুটো পজিশনে ইস্টবেঙ্গল কিন্তু ব্যবহার করতে পারে আনোয়ারের সাথে। এছাড়া ইস্টবেঙ্গলের একজন বিদেশি ডিফেন্ডার নেবে। গতবার আমরা দেখেছি 2 জন বিদেশি ডিফেন্ডার হিজাজি মায়ের এবং হিক্টোরিয়াস থেকে একসাথে খেলাতে, কিন্তু এবারে আনোয়ার এবং রাহুল বেকে যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একজন বিদেশি সেন্টার ব্যাক নিয়ে খেলতে চাইছে ইস্টবেঙ্গল। আর সেই জায়গা থেকে তারা কিন্তু অফেন্সে লোক বাড়াতে চাইছে। তো এখন দেখার যে আগামী দিনে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কোন পথে এগায়। রশিদ এবং মিগুয়েলের সাইন হয়ে গেছে এবং তালাল এবং তিমির থেকে যাওয়ার সম্ভাবনাটাই যথেষ্ট এই মুহূর্তে উজ্জ্বল। আরও 2 জন বিদেশি ইস্টবেঙ্গল নেবে, তার মধ্যে শোনা যাচ্ছে একজন সেন্টার ব্যাকের ফুটবলার এবং একজন অ্যাটাকিং ফুটবলার, হয় স্ট্রাইকার নইলে অ্যাটাকিং মিডফিল্ডার, এরকম একজন কিন্তু নেওয়ার সম্ভাবনা ইস্টবেঙ্গলের আছে। তো এখন দেখা যায় কী করে। অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু নিম দর্জি এফসি গোয়ার ডিফেন্ডার, রাইট লেফট ব্যাক দুটো পজিশনের সাথে কিন্তু সেন্টার ব্যাকও খেলতে পারে। মার্কেট প্রাইস খুব বেশি না, 80 লক্ষ টাকার মতন। নিম দর্জির সাথেও কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো এই যে একটা ডিফেন্স কম্প্যাক্ট করার ব্যাপার চলছে নিম দর্জি, অভিষেক সিং এবং রাহুল বেকে, এই যে প্লেয়ারগুলো যদি আগামী দিনে ইস্টবেঙ্গলে আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন যথেষ্ট কম্প্যাক্ট হবে। তার সাথে আনোয়ার আলী এবং চুন্নুঙ্গার থেকে যাওয়া এবং জিকসন সিং, যিনি নাকি ডিফেন্সিভ মিডফিল্ডের সাথে সাথে সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে। তো বলা যায় একটা কম্প্যাক্ট টিম কিন্তু ইস্টবেঙ্গল আসন্ন মরশুমের জন্য তৈরি করছে এবং যথেষ্ট চিন্তাভাবনা করে কোচ অস্কার বুজোর সাথে কথা বলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু সেই পথেই এগাচ্ছে। তো এখন দেখার যে আগামী দিনে নতুন কোন আরও 2টো বিদেশি আসে, সেই বিদেশিদের প্রোফাইল কিন্তু ঘেটে দেখা হচ্ছে। এই মুহূর্তে কিছু নাম বেরিয়ে আসছে, কনফার্ম না হলে কিন্তু আমি নামগুলো বলতে পারছি না। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।